কি ঠান্ডা! উত্তরবঙ্গে খুব ঠান্ডা পড়ছে। কয়েকদিন থেকে খুবই ঠান্ডা, সবাই আমরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। সেই সময় সেই ৭১-এর যুদ্ধের কথা বলেছি, আরও কত কিছু আছে। সে সময় আমরা যখন শহর থেকে গ্রামে যাই আমার বাবার বাড়িতে, আমার কাছে তখন কিছু সোনা দানা টাকা পয়সা ছিল। আমার হাজব্যান্ড চাকরি করতেন এগ্রিকালচারে। উনি মারা যাওয়ার পর আমি বেশ কিছু টাকা পেয়েছিলাম। সেই টাকাগুলি আমি অগ্রণী ব্যাংকের থেকে তুলে নিলাম। ৫০ টাকার নোট, এটা একটা বিরাট ইতিহাস আছে এর পিছনে। সবুজ ৫০ টাকার নোট, সবগুলি টাকায়। এখন এই টাকা নিয়ে, সোনা নিয়ে আমি গ্রামের বাড়ি গেলাম। তখন গ্রামে গ্রামে চুরি ডাকাতি লুটতরাজ শুরু হলো। তখন আমি আমার টাকা সোনা কোথায় রাখি? তারপরে বুদ্ধি করিয়ে, জানেন সে কি বুদ্ধি! তখন আমার ছেলে দুধ খেত, সেই দুধের কৌটার মধ্যে প্লাস্টিকের মোড়াইয়া টাকাগুলো আমাদের বাড়ির সামনে একটা শনখ্যারের জমি ছিল, ওখানে একটা গর্ত করিয়ে পুঁতি রাখছি। বাড়ির থেকে বের হয়ে ভাবলাম, যখন ভারতে তো যাওয়াই লাগবে, তবে আমরা কোন দিন যাব সে দিনটা আমরা তখন ঠিক করিনি। আমাদের এদিকে চুরি ডাকাতি আসে নাই, আশেপাশে গ্রামে হচ্ছে। তারপরে ওখানে একটা রাখলাম, ছোট্ট একটা পাশুন রাখলাম, যে যাওয়ার সময় খুঁড়িয়ে তুলিয়ে যাতে নিয়ে যেতে পারি। তারপরে ওই কাঁচলার মধ্যে কেউ জানে না, শুধু আমি জানি। কেউ জানে না, শুধু আমি জানি আর আমার মা জানে, আর কেউ জানে না। তারপরে ওখানে টাকা রেখে সুন্দর করে মাটি দিয়ে ঢাকিয়ে ওখানে একটা পাশুন রাখিয়ে ওখানে ওই জমির জঙ্গল যা কিছু আছে ওগুলো দিয়ে ঢেকে রাখিয়ে তারপরে যেদিন আমরা বাড়ি ছাড়লাম, পাশের গ্রামে যেদিন ঢুকলো, সেই মিলিটারিরা, খান সেনারা ঢুকিয়ে আমাদের অনেক পরিচিত লোকজনকে ধরে নিয়ে গেল। ফুলছড়িতে নিয়ে সেখানে গুলি করলো রাত্রে। ওরা রাত্রেবেলা বের হয় না, দিনের বেলা সকাল 10টার থেকে বাড়ি বাড়ি ঘোরে আর ধরে নিয়ে যায় মানুষ। আমরা আর থাকলাম না, আমরা পরের দিন, ওই দিন রাত্রেই আমরা ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে আমরা চলে গেলাম। সে কি জানেন কি অবস্থা! আমি ওখান থেকে সব বের করে নিয়ে তারপরে আমরা নদী পার হই, ব্রহ্মপুত্র নদী। অনেকগুলো নৌকা করি আমরা সকলেই নদী পার হয়ে যেই না আমরা ঘাটে পৌঁছেছি, তখন সেখানে সে ডাকাত গুন্ডা চরের মধ্যে সব এসে আমাদেরকে ঘেরাও করলো, করিয়ে বলে, আপনাদের কাছে যার কাছে যা কিছু আছে সব কিছু দেন। তখন আমি কিছু টাকা একটা রুমালের মধ্যে বেঁধে রাখছিলাম, খুচরো টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম। সেগুলো যাওয়ার সময় আমাদের গ্রামের লোকেরা সাহায্য করছে। আমাদের ধান, আমাদের কিছু আলু, রসুন, পেঁয়াজ এগুলো তারা কিনে নিয়েছিল। আমাদের গ্রামের মানুষ খুব ভালো ছিল। সেগুলো টাকা আলাদা রাখছি আর ওগুলো আলাদা ছিল। আর ওই কৌটাটা খোলে নাই, ওগুলো এক জায়গা ছিল, ওই খাবার টাবার নেওয়া হয়েছে তার পাশে। তারপরে আমার সেই কাকাতো ভাই এক দাদা ধীরুদের ঘাড়ের মধ্যে একটা ছোরা দিল। ছোরাটা দিয়ে মানে দাদার গলাটা কেটে ফেলবে। বৌদি কান্না, আমার কাকা কাকিমে কান্না। তখন আমি ওদের হাতে পায়ে ধরলাম, বললাম, আপনাদের হাত পা ধরি, অনুরোধ করি, আমাদের কাউকে মারবেন না। তখন ওই রুমালে বাঁধা টাকা, অনেক বড় একটা পোটলা হয়েছিল, খুচরো টাকা সবাই দিয়েছিল গ্রামের মানুষ।
সেই টাকাগুলি ওদেরকে দিলাম খুলিয়ে, যে এই যে নেন, আমাদের এখানে শুধু বাচ্চাদের খাবার কিছু দুধ আর কিছু চিড়ে মুড়ি আছে, আর কিচ্ছু নেই। আমরা বিপদে পড়ছি আর আপনারা আমাদের সব কিছু কেড়ে নিচ্ছেন, আমাদেরকে মারতে চাচ্ছেন। যখন অনুরোধ করিয়ে ওই টাকাগুলো যখন খুলিয়ে মাটির মধ্যে ছুরি ফেলে দিছি, দিয়ে যে রুমালটা আমি নদীর মধ্যে ফেলে দিলাম, দিয়ে বললাম এই যে নদীর মধ্যে রুমাল ফেলে দিলাম, আর কোনো টাকা নেই। তখন আমার এই দাদার ঘাট থেকে ছুরিটা নামাইলো, নামানোর পর ওরা ওই টাকাগুলো যেই ভাগাভাগি করে নিচ্ছে কুড়িয়ে, তখন আমরা খুব তাড়াতাড়ি দৌড় দিয়ে আমরা ওই জায়গাটা পার হয়ে আমরা হাঁটা দিলাম। তখন আমরা সেই হেঁটে হেঁটে সেদিন যে বলছিলাম আমাদের মুসলিম ভাইয়ের বাড়িতে উঠলাম, সেখানে রাত্রি থাকলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, রান্না করলাম, তারা হাঁড়ি পাতিল চাল ডাল সব কিছু দিল, আমাদেরকে সাহায্য করলো। সেখানে রাত্রি যাপন করি। পরের দিনে আমরা কালাইয়ের চরে যাই। সে কালাইয়ের চরে গিয়ে আমাদের ভারত সরকার, তখন ইন্দিরা গান্ধী ছিলেন, উনি আমার লোক পাঠায়া ট্রাকেট করিয়া আমাদেরকে কালাইয়ের চর থেকে আমাদের আমপাতির চরে নিয়ে গেল। তারপরে সেখানে গিয়ে দেখি কত আত্মীয় স্বজন। তারপরে আমরা ভিতরে যাব, আমাদের আত্মীয় আছে তো ভিতরে, আগে অনেক আগে তারা ভারতে গেছে, কিন্তু ইন্দিরা গান্ধী আসবেন ক্যাম্প পরিদর্শন করার জন্য, তার জন্য 1 মাস বন্ধ, কারো রিলিজ দেওয়া হবে না। 1 মাস আমপাতি ক্যাম্পে থাকলাম। সেখানে কত লোক মারা গেল। আমার এক ভাসুরের একটা মেয়ে, সে মারা গেল ক্যাম্পে। আজই মারা যায়, কালও মারা যায়। সে কি অবস্থা ওখানে! একটু বৃষ্টি হলে একটা ঝর্ণা আছে বিরাট, তার পাশে নিচু জায়গা, একটা নদীর মতো, সেটা তখন ভরে যায়। তখন আমাদের সব ঘরগুলোর পাশে জলে ভরে যায়। তারপরে একটু পরে আবার জল থাকে না, শুকিয়ে যায়। এই যে জল আসে যায়, এর মধ্যে সবারে বাচ্চাদের জ্বর, ডিসেন্ট্রি, কত রকম সমস্যা, কত দুঃখ, কত যে যন্ত্রণা কষ্ট করিয়ে। তারপরেও যাই হোক, ভারত সরকার আমাদেরকে খাওয়া পরা দিয়েছিল, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল। তারপরে আমরা ভারতের ভিতরে যখন আত্মীয়র বাড়ি যাই, আমাদের যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটলো। আমাদের অনেক আত্মীয় স্বজন একখানে ছিলাম। আমাদের গ্রামের একটা মেয়ে, আমার দূর সম্পর্কের বোন হয়, ওর নাম সাধনা। ওর কোলে একটা ফুটফুটে বাচ্চা ছিল, কি সুন্দর একটা মেয়ে। হঠাৎ করি আমরা যখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, বাসগুলো নিয়ে যাচ্ছে আমাদেরকে, তখন ওই মেয়েটা মারা গেল। তখন ড্রাইভার আর গাড়ি চালায় না, তখন বলে যে এবার মৃত্যু সন্তানটাকে ফেলে দিতে হবে, তারপরে আমরা গাড়ি চালাবো। তারপরে বাধ্য হয়ে ওই বাচ্চাটাকে পাহাড়ের মধ্যে ফেলে দিল। কি দুঃখজনক ঘটনা! সেই দিনেই থেকে ওই আমার ওই বোন সাধনা ওই অসুস্থ হয়ে গেল। পরে ও দেশ স্বাধীনের পর দেশে আসলো, ও ভারতেতেই ওর মাথা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল। তারপরে পাগল হয়েও দেশে অনেক দিন বেঁচে ছিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। এই একটা সন্তানের শোক আমরা নিজে চোখে দেখেছি। আপনারা হয়তো শুনেছেন বা এখন শুনবেন। আমরা প্র্যাকটিক্যালে এই জিনিসগুলো আমরা দেখেছি, ভোগ করেছি। আমরা ভারতের পরে আত্মীয়র বাড়িতে গেলাম, 9 মাস সেখানে থাকলাম। সেখান থেকে আমরা আবার দেশে ফিরে আসলাম। দেশে এসে কি অবস্থা মানুষের! আমার অবশ্য কিছু হয়নি, আমাদের সব কিছু ভালো ছিল, সেদিনই বলেছি আমি। কিন্তু অনেক মানুষের খাওয়ার কি কষ্ট, কিছু নাই। তখন ওই আমাদের স্কুলের বারান্দায় রুটি তৈরি করতো, সেই রুটি
সবাইকে বিলাইতো, খিচুড়ি করিয়ে বিলাইতো, মানুষ খেত। আমরা সেসব খেতে যাই নাই। আমাদের সব কিছু রক্ষা করেছিল আমাদের পাশের বাড়ি, সেদিন বলেছি আমি। আরও অনেক অনেক ঘটনা। তারপরে ৭৪ সালের যে দুর্ভিক্ষ, সে কথা তো বর্ণনা করা যায় না। সে ৭৪ সালের দুর্ভিক্ষের কথা। একদিন আমি সরস্বতী পূজার আগের দিন আমি মাছের ডাল ভেজে চাটায় ভেঙে রান্না করতেছি। ডালের ছালগুলি বাইরে রেখেছি। একটা মা ভিখারিনী, আর সে ভিক্ষা করে নেই, কিন্তু তখন সে না খেয়ে থেকে এসে ওই মাটি সহ ছালগুলি তুলে খাওয়া শুরু করলো। দেখে আমার কি কষ্ট লাগলো। দৌড়ে গিয়ে আমি হাত ধরলাম যে, মা আপনি এগুলো কী করছেন? তখন ওই মা, কয়দিন থেকে খাই না, ক্ষুধার জ্বালা। তখন হাত ধরিয়ে তাকে বসায়া তখন আমার রান্না ভাত নামাইছি, তরকারি রান্না করতেছি, তারপরে ওকে ভাত খাওয়াই দিলাম। সেদিন থেকে আমি জানেন কি করলাম, আমার ঘরে চাল ছিল, আদিয়াররা আমার ধান দিয়ে গেছে, আমি সেগুলো সিদ্ধ করে চাল করে রাখছি। পরে আমি এক হাঁড়ি ভাত রান্না করে জল দিয়ে রাখতাম। দুপুরবেলা এইরকম সব গরিব দুঃখী কাঙ্গাল ভিখারি না খেয়ে অনেক আসতো। ২-৪ জনকে তো খাওয়াতে পারছি, তাদেরকে বসে খাওয়াইতাম। আর আমার জীবনের একটা বড় ইতিহাস, আমি স্বামীহারা তখন বলেছি যে বাল্য বিধবা, কিন্তু আমার স্বামীর পাওয়া টাকা, সেই তার চাকরির বেতন, বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ফান্ড, এই বেতনের টাকা বাকি, এগুলো সব আমি পেয়ে আমি তখন টাকার মালিক। তখন আমাদের গ্রামে, সেই ফুলছড়ি থানা উদিয়াখালী গ্রামে কি বন্যা, কোনো ধান নেই, খাবার নেই, দলে দলে মানুষ আসতো। তারা কি করে জানতে পারে যে আমার কাছে কিছু টাকা আছে? তখন সবাই এসে আমাকে বলে, ব্যাগ নিয়ে চলে আসে, বসে থাকে। আমার বাড়িতে একটা উঠোনে একটা বড়ই গাছ ছিল, সে বড়াই গাছ ছেড়ে তারা স্যান্ডেল দিয়ে ঢিলাইতো, যা পাইতো তাই দিয়ে ঢিলি ঢিলি এগুলো বড়াই পারতো। খুব মিষ্টি বড়াই ছিল। ওরা সব পেরে পেরে বসে বসে খাইতো, আর আমাকে বলতো, মা তুমি যদি আজ আমাদেরকে টাকা না দাও, তাহলে আমার বাড়িতে ছেলেপেলেরা না খেয়ে আছে, আমরা আটা কিনে নিয়ে যাব, চাল কিনে নিয়ে যাব। কিন্তু তারা এমনি চায় নেই, বিনিময় দিবে তাদের জমি জায়গা, আবাদি জমি, তারা আমার কাছে বিক্রি করতে চায়। আমি তখন বাধ্য হয়ে তাদের দুঃখ কষ্ট দেখে মানুষের পাশে দাঁড়িয়ে গেলাম। তখন আমি জানেন 20 বিঘা জমি সেখানে আমি কিছু বন্ধক, কিছু দলিল করে নিয়েছিলাম তাদেরকে এই টাকার বিনিময়ে। কিন্তু সে জমিগুলি আমি তো আর নিজে আবাদ করতে পারি না, তাদেরকেই দিয়েছিলাম যে তোমরাই আবাদ করো, করিয়ে ফসল হলে ধান হতো না, বন্যা হয়ে যেত, গম, যব, বুট এইসব জিনিস হতো। তখন তারা এগুলো আবাদ করিয়ে তারা নিজেরা অর্ধেক নিত, আর আমাকে দিত কিছু, কী নিত, কতটুক দিত, ওইটুকুই আমি নিতাম। নিয়ে অনেক দিন তাদের কাছে আমার এই জমিগুলো পড়েছিল। পরে তখন বাঁধ ছিল না, এই যে ফুলছড়ি থেকে যে আমাদের ফুলছড়ি থানার থেকে যে একটা বাঁধ, বড় বাঁধ এখন আছে আমাদের উদয়খালী গ্রামের পূর্ব দিক দিয়ে, এই বাঁধটা তখন ছিল না। পরে এই বাঁধ যখন হলো, ইরির আবাদ আসলো, মানুষের অভাব দূর হয়ে গেল, তখন আস্তে আস্তে সবাই কিছু কিছু করেই টাকা আমাকে ফেরত দিয়ে তারা জমিগুলো তাদেরকে আমি ফেরত দিলাম, আমি দলিল করিয়ে দিলাম। ৭৪ সালে যেগুলো কতগুলো জমি পড়েছিল, পরে একটা আইন হলো যে ৭৪ সালে যারা জমি বিক্রি করেছে সে জমি ফেরত দিতে হবে। আমি তাই দিয়েছি।
তাও আমার কিছু জমি আমি এমনি ছেড়ে দিয়েছি। তারপরে আর বাকি জমি প্রত্যেককে পরে ফেরত দিয়ে দিয়ে তারা আমাকে যেটুক পারে সেইভাবে আমাকে দিয়েছে। আমি কারো কাছে কোনো দাবি করি নাই। এই আমার জীবনের বড় সেই ৭৪-এর দুর্ভিক্ষের কাহিনী বললাম আপনাদের সামনে। জয় গুরু।